স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। বেলা 11টায় অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার না থাকায় সংসদ সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ সাংসদ খন্দকার মোশাররফ হোসেনকে। তার পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। সংসদের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব পান হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পান কায়সার কামাল। এর আগে সংসদে ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে অধিবেশনের বিরতি চলছে। বিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাদিসের নাম প্রস্তাব করেছিলেন। দর্শক, আমরা চলে যাচ্ছি সংসদ টেলিভিশনের সৌজন্যে সরাসরি সম্প্রচারে। بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এই শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এই শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 74 অনুচ্ছেদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 8 বিধি অনুযায়ী আজ 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা 117 ভোলা 3 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হয়েছেন। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ ও 3য় তফসিলের অনুচ্ছেদ 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে শপথ পাঠ করানোর জন্য সবিনয় অনুরোধ করছি। আমি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব
এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সাইন করতে হবে। আমি মাননীয় স্পিকার স্যারকে শপথ করতে শুধুবৃন্দ, আমাদের এখন ডেপুটি স্পিকার নির্বাচনের অনুষ্ঠানটি শপথ করছে। আসসালামু আলাইকুম। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, নবনির্বাচিত মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অধ্যকার শপথ অনুষ্ঠান, ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য মহামান্য রাষ্ট্রপতির সদয় অনুমতি জ্ঞাপন প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মাননীয় ডেপুটি স্পিকার নির্বাচনের শপথের অনুষ্ঠানটি পরিচালনা করছি। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৮ ও ৯ বিধি অনুযায়ী আজকে ১২ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৫৭ নেত্রকোনা ১ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করা হয়েছে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের অনুচ্ছেদ ৪ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সম্মানিত সুধীবৃন্দ, এখন ডেপুটি স্পিকার তার শপথপত্রে স্বাক্ষর করলেন। প্রতি স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি। আমি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আজকের এই শপথ অনুষ্ঠান এখানেই শেষ করার অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ক্রমে শপথ অনুষ্ঠান এখানেই শেষ ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। দর্শক, এবারে সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন প্রক্রিয়ায় চলে যাব। এলাকা ১১৭ ভোলা ৩ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা
এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে চুক্তির প্রক্রিয়া বৈধই থাকল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিট করেন। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত 30 জুলাই হাইকোর্ট রুল দেন। সময়ের পালাবদলে সবকিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বদলে যাচ্ছে জীবনযাপন, বদলাচ্ছে চিরচেনা ঈদের কেনাকাটার ধরনও। নাগরিক জীবনের ব্যস্ততা এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহজলভ্য হয়ে ওঠায় অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করছেন। ব্যস্ত নগরী রাজধানী ঢাকা। ইট পাথরে ঘেরা এই শহরে সবাই ব্যস্ত, যেন দম ফেলারও সময় নেই। আর এই ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে যারা কর্মজীবী নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না, তারা বেছে নিয়েছেন অনলাইন শপিং। ঈদ নিয়ে সাংবাদিকদের আরও বেশি কাজের পরিধিটা বেড়ে যায়, তো যে কারণে একেবারেই শপিং করার সময় হয়ে ওঠে না। আর কিন্তু শিশুদের জন্য, সন্তান, পরিবার পরিজনদের জন্য ঈদ শপিংটা করতেই হবে, কেনাকাটা করতেই হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা বেছে নেই অনলাইনটাকেই। অনলাইনে আমরা ঈদ শপিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। মিরপুরের বাসিন্দা শাম্মী আক্তার রুম্মানও অনলাইন শপিং এর পক্ষে। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে মার্কেটে যেতে রাজি নন তিনি। অনলাইনে যে জিনিসটা হয় যে এই গ্যাদারিং বা এই যানজটটা হ্যাজেল এটা নিতে হয় না, তখন হচ্ছে খুব সহজে আমরা ওইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে এটা নিয়ে নিতে পারছি। নতুন সরকারের প্রথম ঈদে অনলাইন উদ্যোক্তারা ভালো বেচা বিক্রির প্রত্যাশা করছেন। ঈদের আগ মুহূর্তে কেনাকাটা আরো বাড়বে বলেও জানান তারা। কে কেন্দ্র করে আমাদের দেখা যায় তুলনামূলকভাবে অনেক বেশি অর্ডার হচ্ছে এখন তো আসলে অনলাইনে প্রচুর সাড়া। অনলাইনে কেনাকাটার সময় ও পরিশ্রম বাঁচলেও রয়েছে নানা ঝুঁকিও। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে অর্থ হারানোর পাশাপাশি আছে নকল পণ্য হাতে পাওয়ার শঙ্কা। তাই এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনলাইন উদ্যোক্তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ 3 বছরেও শেষ হয়নি। কাজ হয়েছে শতকরা 50 মতো। ফলে এবারও ঈদ যাত্রায় যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন উত্তর ও দক্ষিণবঙ্গের 24 জেলার যাত্রীরা। বর্তমানে এলেঙ্গা ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ চলছে, শেষ হয়নি সার্ভিস লেনের কাজ।
এই অবস্থায় ঈদে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। তবে পুলিশ মহাসড়কে যথাযথ দায়িত্ব পালন করলে ভোগান্তি কিছুটা কম হবে বলে মনে করেন তারা। প্রতি বছর আমরা এলাকা থেকে জোবারের সেতু পর্যন্ত প্রচুর জাম থাকে। জাম হওয়ার সম্ভাবনা আছে, কোথাও না পেলে এলাকায় জাম পাবো। এবার রাস্তা কাজও চলতেছে আমাদের এদিকে জাম করবে, কাইলাগুড়ি এদিকে করবে। ঈদ যাত্রায় যমুনা সেতুর উভয় পাশে 18টি টোল বুথ চালু থাকবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে উত্তরবঙ্গগামী যাত্রী মানে জ্যাম ছাড়াই কি বলে ভালোভাবে যেতে পারে। এলেঙ্গাতে আমাদের ফ্লাইওভারের কাজ চলতেছে, সেখানে আমাদের হলো যে রাস্তার কাজটা আমরা ওয়াইডেনিং করে দিয়েছি, যাতে হলো ঈদের সময় যেন কোনো ধরনের কোনো জ্যাম না হয়। এবার ঈদ যাত্রার জন্য আমরা কর্ণফুলী টানেল থেকে একটা এক্সট্রা অতিরিক্ত রেকার নিয়ে আসতেছি, যাতে আমরা দ্রুত সেতুর উপরে কোনো যানজট যদি দুর্ঘটনা কবলিত হয় দ্রুত পারাপার করতে মানে রেস্কিউ করতে পারি। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের টাঙ্গাইল অংশে পুলিশের 1000-এর মতো সদস্য 24 ঘন্টা দায়িত্ব পালন করবেন। অপরের যে আপনার লিঙ্ক রয়েছে, এটা আমরা অবস্থা বুঝি, আপনার যদি দেখি যে না তখন যে এরকম সিচুয়েশনের সৃষ্টি হয়েছে যে ওয়ান ওয়ে দেওয়া দরকার, যে গাড়ির মুভমেন্ট বেশি, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন 12 থেকে 15,000 যানবাহন চলাচল করে। ঈদে তা 55 থেকে 60,000-এ দাঁড়ায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।